আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা। কবিতার নাম দ্য ভয়েস অব দ্য মাউন্টেন। দ্য ভয়েস অব দ্য মাউন্টেন রিটেন বাই অ্যামং দাই। আমরা প্রথমে আমাদের কবি এবং দাই সম্পর্কে জেনে নেব। মূলত তিনি অরুণাচল প্রদেশের কবি, কারণ তার জন্মস্থান অরুণাচল। তথা তিনি ভারতীয় কবি, ভারতীয় লেখিকা, নাট্যকার এবং সাংবাদিক। তার বিশেষ লেখা ব্ল্যাক হিল, আর তার জন্য তিনি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন, পদ্মশ্রী পুরস্কার। তাছাড়াও তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। এখন তার 60 ঊর্ধ্ব বয়স। যাই হোক, এবার আসা যাক আমাদের আজকের কবিতা দ্য ভয়েস অব দ্য মাউন্টেন। দ্য ভয়েস অব দ্য মাউন্টেন অর্থাৎ কিনা পর্বতের কণ্ঠস্বর, বা বলা যেতে পারে পর্বতের ভাষা। তার মানে পর্বতটাকে তিনি প্রাণদান করেছেন, মানুষ হিসাবে ভেবেছেন, কল্পনা করেছেন। যাই হোক, এই কবিতায় অন্তর্নিহিত কিছু কথা রয়েছে। কি আছে? নম্বর 1, লাভ ফর নেচার। সামগ্রিকভাবে প্রকৃতিকে ভালোবাসার কথা রয়েছে এই কবিতায়। বিশেষ করে লাভ ফর নেচার অফ অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের যে প্রকৃতি, তার প্রতি নিশ্চয়ই ভালোবাসা। কেন বলা হলো, কেন উল্লেখ করা হলো অরুণাচল প্রদেশের প্রকৃতির কথা? কারণ যে পর্বতের কথা তিনি বলছেন, সেই পর্বতটি অরুণাচলে অবস্থিত। সেই জন্য সামগ্রিকভাবে নিশ্চয়ই প্রকৃতির প্রতি ভালোবাসা পাওয়া যাবে। বিশেষ করে নেচার অফ অরুণাচল প্রদেশ অর্থাৎ এই পর্বতের কথা পাওয়া যাবে। ইনডাইরেক্টলি এই কবিতায় আরেকটি দিক রয়েছে, সেটা হলো পলিটিক্যাল আনরেস্ট, রাজনৈতিক অস্থিরতার কথা। অর্থাৎ কিনা স্টেট ভার্সেস সেন্ট্রাল, রাজ্য এবং কেন্দ্র নিয়ে যে সমস্যা, দীর্ঘদিনের কিছু হিংস আমরা এখানে পাব। নেটিভস অ্যান্ড মাইগ্রেন্টস, ওখানকার আদিবাসী এবং যারা উদ্বাস্তু হিসাবে সেখানে বসবাস করেন, তাদের সাথে একটা সমস্যা লেগেই থাকে, সেটা রয়েছে। তার ইনডাইরেক্ট হিংসা রয়েছে। এবং মিলিটারি ভার্সেস টেরোরিস্ট, ওখানে কিছু সন্ত্রাসী গ্রুপ রয়েছে, তাদের বিরুদ্ধে সরকারের মিলিটারির কিছু পদক্ষেপ। এটা কমন চিত্র অরুণাচল প্রদেশে দীর্ঘদিন থেকে। তার মধ্য দিয়েও কবি দ্য ভয়েস অব দ্য মাউন্টেন, পর্বতের কণ্ঠস্বর, পর্বতের ভাষাকে তিনি কিভাবে বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে আমাদের আলোচনা। তাহলে এই কবিতায় আমরা কি কি পাব? নম্বর 1, প্রকৃতির জয়গান থ্রো দ্য মাউন্টেন। প্রকৃতির জয়গান আমরা পাব, কিন্তু ওই মাউন্টেন, পর্বতের মাধ্যমেই পাব। নম্বর 2, প্রকৃতির স্বাভাবিক এবং অন্তর্নিহিত রহস্য আমরা পাব। স্বাভাবিক যে বিষয়টা আছে সেটা তো পাবই, তাছাড়া অন্তর্নিহিত যে রহস্য রয়েছে থ্রো দ্য মাউন্টেন,
এই পর্বতের মাধ্যমেই আমরা পাব। তারপর পাব উপজাতিদের কথা, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের সব কথা, তাদের ধর্মীয় বিশ্বাস পাওয়া যাবে। আর দেখা গেছে পাঠককুল এবং পর্বত জগতের সাথে সরাসরি একটা সম্পর্ক পাওয়া যাবে। পর্বতের যে একটা জগৎ রয়েছে, সেই জগতের সঙ্গে মানুষের একটা সম্পর্ক নিবিড়ভাবে আছে, পাওয়া যাবে। তারপর আমরা লক্ষ্য করব প্রাচীন মাইথোলজি, তার কথা পাব। থ্রো দ্য মাউন্টেন, এই পর্বতের মাধ্যমে আমরা পেয়ে যাব। অর্থাৎ পাহাড়, পর্বত, প্রকৃতি জীবন্ত হিসাবে এখানে চিত্রিত করা হয়েছে। বিশেষ লক্ষণীয়, এই পর্বত যেন প্রকৃতি ও সমাজকে এক সূত্রে বেঁধে দিয়েছেন। পয়েন্ট ইট, এই পর্বত যেন প্রকৃতিকে এবং মনুষ্য সমাজকে এক সূত্রে বেঁধে দিয়েছে। পর্বতের কণ্ঠে পাব প্রকৃতির ঐকতান। পর্বত কথা বলছে, মনে হচ্ছে প্রকৃতি কথা বলছে, তার ঐকতান পাব। শান্তির স্বপ্ন পাব এবং পৃথিবীর সকল বিষয়ের সাথে একটা যোগসূত্র পাব। এই পর্বতের সাথে পৃথিবীর সব কিছুর যেন একটা যোগসূত্র রয়েছে, পাওয়া যাবে সে কথা। আর প্রকৃতির প্রতি, অর্থাৎ এই পর্বতের প্রতি অরুণাচলবাসীর যে গভীর বিশ্বাস, পর্বতকে যে দেবত্ব রূপে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, তার কথা আমরা পাব। তারা ভাবেন পর্বত পবিত্র, পর্বতের মধ্যে রয়েছে দেবত্ব, আর এই সব কিছুই রয়েছে অরুণাচলবাসীর হৃদয়ে। এই বিশ্বাস রয়েছে। অর্থাৎ অরুণাচলবাসী যেন প্রকৃতির পূজারী, ঠিক আমাদের কবিও তাই। এবং তাদের ধর্মীয় রীতিনীতি, যে বিষয়গুলো যেন পর্বতকে একই সংসারে নিয়েই, আলাদা করে নয়। প্রকৃতির প্রতি কোনো ক্রূরতা, কোনো নিষ্ঠুরতা নয়, এই বিশ্বাস তাদের মনে ছিল না, কবির মনেও নিশ্চয়ই ছিল না। যাই হোক, কবি এবং দাই মাউন্টেন বা পর্বতের দৃষ্টিভঙ্গি দিয়েই পৃথিবীকে দেখেছেন। পর্বত যেন পৃথিবীকে দেখতে পাচ্ছে, আর তার দৃষ্টি দিয়েই কবি দেখছেন। কবি গর্বের সাথে বলেছেন, এই পর্বত সমুদ্র, নদী, মোহনা, শহর, গ্রাম, সমগ্র পৃথিবীকে দেখতে পায়। পর্বত এক স্বর্গীয় আবেশে থাকে। মানুষ তাই এই পর্বতের জন্য অর্ঘ্য, পূজার উপাদান প্রদান করে এবং পূজা করে। এই পর্বত নিজের মতো উদার হিসাবে, পর্বত তো উদার, সবাইকে দান করছে, তার মতন উদার তৈরি করতে চাচ্ছে। কাকে? পৃথিবীকে, অর্থাৎ পৃথিবীর মানুষকে, পৃথিবীর সমাজকে। এই পর্বত পৃথিবীর ইতিহাস জানে।
পৃথিবীর ভবিষ্যতও জানে, পৃথিবীর সব কিছু তার দখলে, সব কিছু তার জানা। পর্বত জানে মরুভূমির কথা, মেঘ বৃষ্টির কথা, কৃষ্টির কথা, সব কিছু জানে। হাজার হাজার বছরের যে সংগ্রাম, তার কথাও জানে। এই পর্বতের হৃদয়ে থাকে মেঘ, আর তার অনুমতিতেই যেন মেঘ বৃষ্টি সৃষ্টি করে বা বৃষ্টি ঝরায়। তাই কবির কল্পনায় এই পর্বত এক প্রাচীন বয়স্ক বৃদ্ধের নেই। সে অতীতকে ভালো করে জানে। পৃথিবীর সব কিছুর সাক্ষী এই পর্বত। এই পর্বত সংস্কার করতে পারে, অর্থাৎ সৃষ্টি করতে পারে, সমস্যার সমাধানও করতে পারে। এইভাবে কবি পর্বতকে প্রাণবন্ত করে তুলেছেন। কি আছে? পর্বত নিজে বলেছে তার আত্মকথায়, ফ্রম হোয়ার আই সিট অন দ্য হাই প্ল্যাটফর্ম, উঁচু প্ল্যাটফর্মে আমি বসে থাকি। I can see the fairy lights crossing big rivers. আমি এখানে বসেই দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে যে ফেরি বোটগুলো যায়, তার যে লাইট, যে নৌকোগুলো যায়, যে ডিঙিগুলো যায়, তার আলো আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। তার মানে সব দেখতে পাচ্ছি। I know the towns, আমি সমস্ত শহর বন্দর দেখতে পাই, যেখানে যেখানে সূর্যের কিরণ পড়ে। সব, তার মানে সূর্যের কিরণ যেখানে যেখানে পড়ে, অলিতে গলিতে পড়ে, শহরে বন্দরে পড়ে, সব দেখতে পায় পর্বত। I can outline the chapter of the world, পৃথিবীর পুস্তকের যে চ্যাপ্টার, যে অধ্যায়, তার পরিসীমা, তার সার্বিক কিছু আমার জানা, প্রতিটি অধ্যায় জানা, প্রতিটি পংক্তি জানা, পৃথিবীর পৃষ্ঠাকে জানে, তার মানে সব জানে। এমনভাবে প্রাণবন্ত করা হয়েছে পর্বতকে। কবি বলেছেন এক যুবক, কবি বলেছেন মানে পর্বত বলেছে, এক যুবক গ্রাম থেকে আসে, সে কথা বলতে পারে না, বোবা, নদী থেকে মাছ তুলে নিয়ে আসে, আমাকে অর্ঘ্য দেবে বলে। কতটা রিলেশন মানুষের সাথে, পর্বতের সাথে, এবং তাকে কত দেবত্ব ভাবে। অর্থাৎ পাহাড়িয়া মানুষেরা কত পবিত্রভাবে উপাসনা করে এই পর্বতকে, তার প্রাণ রয়েছে। এটা প্রাচীন প্রথা। কবি বলেছেন এটা প্রাচীন প্রথা, প্রাচীন রীতিনীতি, কাস্টমস, ট্রেডিশন, পরম্পরা। এটা পবিত্র প্রথা অরুণাচলবাসীর, তাদের সংস্কৃতি, তাদের রীতিনীতি, এই পর্বতের প্রতি তাদের মানসিকতার প্রকাশ, তাদের ভক্তির প্রকাশ। পর্বতের ভাষায় সে প্রাচীনকে বোঝে, অর্থাৎ পুরাতনকে সে বোঝে, আর নতুনকেও সে জানে। তাই তার সংমিশ্রণ, পুরাতন আর নতুনের যে সংমিশ্রণ, তার সমাধানের পথ পর্বত জানে। কবি আরো কল্পনা করেছেন পর্বতকে এক পাহাড়বাসী বৃদ্ধ উপজাতি লোক, এক বৃদ্ধ তার অস্ত্র গাছের মধ্যে ঠেস দিয়ে রেখেছে। অস্ত্র বা বর্ষা। এক বৃদ্ধ উপজাতি
অস্ত্রকে দূরে গাছের সাথে ঠেস দিয়ে রেখেছে, অস্ত্রকে ছেড়ে দিয়েছে। তার কথার মানে কি? এই উপজাতি, এই অরুণাচলবাসী ভ্রাতৃত্ব বোধকে পছন্দ করে, ব্রাদারহুডকে পছন্দ করে। অর্থাৎ ইঙ্গিত কোথাও আছে, আমরা অস্ত্র রেখে দিয়েছি, কারো বিরুদ্ধে অস্ত্র ধরতে ইচ্ছুক নয়। কবির চিন্তা, এটা আত্মত্যাগ। কার? পর্বতের। কার? অরুণাচলবাসীর। তথা কার? কবির মনের। এটা অরুণাচলবাসীর আত্মত্যাগ। তারা অস্ত্র রেখে দিয়েছে, তারা ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তুলতে চায়। কবি এই কথার মাধ্যমে একতা চায়, ঐক্যতা চায়। পর্বতের ভাষায় সে অনেক নতুন পুরানো প্রজন্ম দেখেছে। পর্বতের কথায় সমুদ্রের ঢেউয়ের তালে, ঢেউয়ের সাথে সে চলে, তার মন ছুটে যায়। পর্বত বলেছে, আমি ভাষা তৈরি করার ক্ষমতা রাখি, পৃথিবীর ইতিহাসকে পরিবর্তনের ক্ষমতা রাখি। পর্বত ডিগনিটি, গাম্ভীর্য সব জানে, স্কলার, এক্সপেরিয়েন্সড। পৃথিবীর ভালো মন্দ, মানুষের ভালো মন্দ, সমাজের ভালো মন্দ, তার ইতিহাস, তার যুদ্ধ, তার শান্তি, তার সমস্ত কিছু জানে। প্রকৃতি, পৃথিবী হাজার বছর ধরে পর্বতের সাথে নিগুড়ভাবে সম্পর্ক। কার সাথে? প্রকৃতির সঙ্গে আর পৃথিবীর সঙ্গে হাজার বছর ধরে নিগুড় সম্পর্ক। পর্বত কি বলেছে? আই নো এ ক্লাউড ইজ এ ক্লাউড ইজ এ ক্লাউড। খুব শৈল্পিক কথা। আই নো এ ক্লাউড ইজ এ ক্লাউড ইজ এ ক্লাউড। আমি মেঘকে জানি 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 জানি। মেঘ, তার মানে কবি কত অন্তরঙ্গভাবে মেঘের সাথে পর্বতের সম্পর্ক বুঝাতে চাইছেন। তার মানে প্রকৃতির সম্পর্ক, তার মানে কবির সম্পর্ক। এটা কবির রচনা শৈলীর প্রকাশ। পৃথিবী ভুলে যায় চিরস্থায়ী কি, শান্তি কি, পৃথিবী ভুলে যায়। তার মানে যুদ্ধ, দ্বন্দ্ব, সেই দিকে ইঙ্গিত করেছেন, অস্থিরতা। পৃথিবী ভুলে যায়। পৃথিবী বলতে কে? কাকে পৃথিবী বলেছে? পৃথিবী না ভারত পৃথিবী? পৃথিবী ভুলে যায় চিরস্থায়ী কি। যদি ভারতকে বলা হয় তাহলে পলিটিক্যাল রিজন আছে, আর যদি পৃথিবীকে বলা হয় তাহলে অন্য কিছু। তাহলে পৃথিবী ভুলে যায় চিরস্থায়ী কি, শান্তি কি। কিন্তু পর্বত কিন্তু সবসময় শান্তির স্বপ্ন দেখে। অরুণাচলবাসী শান্তির স্বপ্ন দেখে। কবি নিজে তার কলম শান্তির স্বপ্ন দেখে। ভাববার বিষয় অনেক। পর্বত যেন বলছে, আমরা ফুলের মতন, আবার আমরা উদিত হই, সূর্যের মতনই উদিত হই। প্রথম অরুণাচলে সূর্য আলো পড়ে বলেই তো নাম অরুণাচল। সূর্য উদিত হয়, এটা যেমন দেখি বুঝি, আবার তারা খসে পড়াও দেখি। সাংঘাতিক কথা। তারা যে খসে পড়ে সেটা পর্বত দেখে। তারা কারা? অরুণাচলের মানুষ। তারা খসে পড়ে, তাদের মৃত্যু হয়, তাদের রাজনৈতিক অস্থিরতায় ক্ষতি হয়, তারা খসে পড়ে।
নাকি অন্য কেউ খসে পড়ছে, যাই হোক, তারা যে খসে পড়ে সেটাও পর্বত দেখে। কবি লক্ষ্য করছেন তা, অর্থাৎ পর্বত বড় এক্সপেরিয়েন্সড, বড় অভিজ্ঞ। এখানে অস্থিরতার ইঙ্গিত রয়েছে। আমি বাতাসকে সর্বত্র পাঠিয়ে দেই, সাংঘাতিক কথা। বাতাস মূল্যবান কিছু, সর্বস্তরে পৃথিবী জুড়ে পাঠিয়ে দিই আমি। অর্থাৎ কি না, প্রাণে বাঁচুয়া যে জিনিস সেটাকে পর্বত পাঠিয়ে দেয়। তাহলে সেই কত ডিগনিটি পর্বতের, পর্বতকে প্রাণদান করা হয়েছে। পর্বতের মানসিকতার কত উন্নত মানসিকতা, কত সাংঘাতিক বিষয় কল্পনা করা হয়েছে। আমি হাজার হাজার বছরের স্মৃতি সংরক্ষণ করে রেখেছি, পর্বত বলছে। আমি হাজার হাজার বছরের স্মৃতিকে সংরক্ষণ করে রেখেছি। আমি সময়ের নিষ্ঠুর রূপও দেখেছি, সময়ের নিষ্ঠুর রূপ দেখেছি, নশ্বরতাকে দেখেছি। এসব আমি বিশ্বাস করি না। সময়ের পরিবর্তন সব ধ্বংস করে, ধ্বংসলীলা নিয়ে আসে, এসব আমি বিশ্বাস করি না। আমি পর্বত অপরাজিত। তাহলে আমাদের এই ছিল কবিতা। কত সুন্দরভাবে পর্বতকে প্রাণবন্ত করে তুলে ধরেছেন আমাদের কবি এবং গাই। তার এই কবিতা দ্য ভয়েস অব দ্য মাউন্টেন, পর্বতের কণ্ঠস্বর, পর্বতের ভাষা। পৃথিবীকে আমি জানি, চিনি, বুঝি, এর ইতিহাস জানি, এর পৃষ্ঠায় পৃষ্ঠায় জানি, এর সব কিছু জানি। পৃথিবীর মানুষকে জানি, তাদের সব কিছু জানি। পর্বতের সাথে আবার প্রকৃতির সম্পর্ক, সেটাও প্রকাশ করা হয়েছে। আবার এখানে একটা ব্রাদারহুড, শান্তির স্বপ্ন কে দেখেছে? পর্বত দেখেছে। বকলমে কে দেখেছে? কবি দেখেছেন। কাদের সঙ্গে নিয়ে দেখেছেন? অরুণাচলবাসীকে সঙ্গে নিয়ে দেখেছেন। আর কাদের সঙ্গে নিয়েছেন? অরুণাচলের কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে দেখেছেন। অর্থাৎ পর্বতকে যেমন তিনি বড় করে দেখেছেন, মহান করে দেখেছেন, অরুণাচলবাসী, তাদের কৃষ্টি, কালচার, তাদের রীতিনীতি, তাকেও বড় করে দেখেছেন। তো এই ছিল আমাদের আজকের কবিতা, দ্য ভয়েস অব দ্য মাউন্টেন, রিটেন বাই এমাং দাই। বন্ধুরা, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় লিটারেচারের যা যা কিছু আছে তোমাদের ইংলিশ অনার্সের জন্য, যে কোনো সেমিস্টারের জন্যই পেয়ে যাবে। সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস, ভালো থেকো।